সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। বন্ধুরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা দীর্ঘ সময় ধরে সাবেক সোভিয়েত ইউনিয়ন একটা শীতল যুদ্ধের মধ্য দিয়ে গেছে, যেটার অবসান হয়েছে ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার মাধ্যমে, যেখান থেকে তৈরি হয়েছিল আজকের রাশিয়া। দীর্ঘ সময় ধরে রাশিয়ার সেই শক্তি খর্ব হয়ে যাওয়ার কারণে বৈশ্বিকভাবে সামরিক উত্থান এবং তাদের যে কূটনৈতিক পেশিশক্তি রয়েছে তা তারা দেখাতে পারেনি। আর এই সুযোগটা ২০১৫ সালের দিকে সিরিয়ার ভেতরে যখন গৃহযুদ্ধ হয়, তখন বাশার আল আসাদ সরকারকে টিকিয়ে রাখার জন্য মিস্টার পুতিনের হাতে এই সুযোগটা আসে। আর পুতিন এই সুযোগটা নেন। যদিও ওই সময়ে ইউক্রেনের ক্রাইমিয়া দখলকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার দ্বন্দ্ব চলছিল, তারপরও পুতিন এই ঝুঁকিটা নেন। সরাসরি সিরিয়ার ভেতর দুইটি বৃহত্তম ঘাঁটি তৈরি করে, খাইমিন বিমান ঘাঁটি এবং একটি নৌঘাঁটি। এই দুইটি নৌঘাঁটি রাশিয়ার পর পৃথিবীর যেকোনো প্রান্তে রাশিয়ার অন্যতম বৃহৎ ঘাঁটি। আর কি ছিল না সেই সকল ঘাঁটিতে? S-300, S-400, রাশিয়ার বিভিন্ন ধরনের যুদ্ধবিমান, এমনকি রাশিয়ার পরমাণু চালিত সাবমেরিনগুলো সেই ঘাঁটিতে নিয়মিত নোঙর করত। ৩০-৪০টি যুদ্ধবিমান সবসময় সেই ঘাঁটিগুলোতে রেডি টু ফ্লাই অবস্থায় থাকত। শক্তিশালী একটা বিমান ঘাঁটি, এবং বলা হয়ে থাকে যে সিরিয়ার ভেতর কমপক্ষে প্রায় ১০ থেকে ১২ বিলিয়ন ডলার শুধুমাত্র এই ঘাঁটিগুলো নির্মাণের জন্য খরচ করেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন যে সিরিয়ার ভেতর রাশিয়ার যে খাইমান বিমান ঘাঁটি রয়েছে, সেটার ভেতর রাশিয়ার যতগুলো যুদ্ধবিমান মোতায়েন ছিল, যদি এই যুদ্ধবিমানগুলো লাগাতার বিদ্রোহীদের উপর বোমা হামলা করত, তাহলে বিদ্রোহীরা এগোতেই পারত না। যদিও বর্তমানে রাশিয়ার এই খাইমান বিমান ঘাঁটি এবং তার যে নৌঘাঁটি রয়েছে, দুইটা ঘিরে রেখেছে সেই সকল বিদ্রোহী গোষ্ঠী, যে কোনো মুহূর্তে এই ঘাঁটিগুলোতে প্রবেশ করতে পারে। এমতো অবস্থায় অবশেষে নীরবতা ভেঙে রাশিয়া মুখ খুলেছে। রাশিয়ার পক্ষ থেকে স্টেটমেন্ট দিয়ে জানানো হয়েছে যে সিরিয়ার এই ঘাঁটিগুলোতে যদি বিদ্রোহীরা প্রবেশ করে এবং নিয়ন্ত্রণ নেয়, তাদের আর কোনো আপত্তি নেই। কারণ সিরিয়ার ভেতর রাশিয়ার মিশন অনেক আগেই তারা শেষ করেছে। এই জায়গায় তারা আর অবস্থান করবে না। রাশিয়ার পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে। এখন প্রশ্নটা হলো, রাশিয়া এই সিদ্ধান্ত আসলে কেন নিল? তারা কি এই জায়গায় ইসরায়েলের সঙ্গে আতাত করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আতাত করেছে, নাকি নিজেদের আত্মরক্ষায় আরও বড় কিছু করার জন্য তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে? কারণ তারা ভালো করেই জানে যে তাদের দীর্ঘ প্রায় ১০ বছরের বেশি পরিশ্রমের যে জায়গাটা মধ্যপ্রাচ্যে তারা তৈরি করেছিল, এই সিদ্ধান্তের মাধ্যমে শেষ হয়ে যাবে। তারপরও রাশিয়া এই সিদ্ধান্ত কেন নিল? দেখুন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মতো আরেকটি নতুন যুদ্ধক্ষেত্রের ফ্রন্ট রাশিয়া ওপেন করতে যাচ্ছে এবং আরেকটি দেশ তারা দখল করতে যাচ্ছে। বাধ্য হয়ে উপায় নেই। কারণ সেই জায়গার ভেতর ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো কিন্তু ঘাঁটি গাঁথতে চেষ্টা করছে। আর যদি এমনটা হয়, তাহলে সরাসরি এই রাশিয়ার যে নিচের অঞ্চল রয়েছে কাজাকিস্তান, তুর্কিমেনিস্তান এবং উজবেকিস্তান, সেখানে প্রভাব ফেলবে। আপনারা অনেকেই হয়তো এই দেশটার নাম শুনেছেন এবং অনেকেই দেশটা চেনেন। দেশটার নাম হল জর্জিয়া। রাশিয়া, তুর্কি, আর্মেনিয়া এবং আজারবাইজান, এই ৪টি দেশের একেবারে মধ্যখানে এই জায়গায় অবস্থিত জর্জিয়া, যেটা কৃষ্ণসাগরের উপকূলে অবস্থিত। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ যখন চলমান, সেই সময় ২০২৩ সালে এই জর্জিয়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হওয়ার জন্য আবেদন করেছিল এবং ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছিল অনেক আগেই। ইউরোপীয় ইউনিয়ন এই জর্জিয়াকে ইউরোপীয় ইউনিয়নের মেম্বার হওয়ার জন্য একটি বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। তবে সম্প্রতি তারা সিদ্ধান্ত নিয়েছে যে জর্জিয়াকে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ দেবে। বিষয়টি চূড়ান্তভাবে ঘোষণার প্রস্তুতিও সম্পূর্ণ করছিল ইউরোপীয় ইউনিয়ন। আর এমতো অবস্থায় রাশিয়া হুমকি দিয়েছে, যদি জর্জিয়া এমনটা করে ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হয়, তাহলে ইউক্রেনের মতো আক্রমণ করে জর্জিয়াকে দখলে নেবে। রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ হুমকি, অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা বিষয়। ইউক্রেনের কি পরিণতি হয়েছে সেটাও কিন্তু জর্জিয়া সরকার দেখছে এবং বুঝছে, যার জন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই সদস্যপদ পাওয়ার যে প্রক্রিয়া রয়েছে বা আলোচনা, সেটা আগামী ৪ বছরের জন্য স্থগিত করেছে। আর এই বিষয়টির সাথে সাথেই জর্জিয়ার ভেতর যারা বিরোধী দল রয়েছে, এই সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছে এবং বিক্ষোভ করছে। ২০১৪ সালে ইউক্রেনের ভেতর ঠিক যেমনটা ঘটেছিল, এখনও কিন্তু ঠিক তেমনটাই ঘটতে চলেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ওই সময়ে ইউক্রেনের তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন
তিনি কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগদানের সিদ্ধান্ত স্থগিত করেন। এরপর জেলেনস্কির নেতৃত্বে সেখানে বড় ধরনের বিক্ষোভ হয়। অবশেষে সেই প্রেসিডেন্ট রাশিয়ায় পালিয়ে যান। এবার জর্জিয়ার ভেতরেও কিন্তু একই পরিস্থিতি। বর্তমান প্রেসিডেন্ট, যিনি স্থগিত করেছেন ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হওয়ার প্রক্রিয়া, তার বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ চলছে। যে কোনো মুহূর্তে তিনি জর্জিয়া থেকে রাশিয়া পালিয়ে যাবেন। আর একইভাবে ইউক্রেনের মতো আক্রমণ করবে রাশিয়া। জর্জিয়ার যে ভৌগোলিক অবস্থান, সেটা ইউক্রেন থেকেও গুরুত্বপূর্ণ জায়গা। নিশ্চয়ই স্ক্রিনে আপনারা রাশিয়ার ম্যাপ দেখছেন। একেবারে এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত এই জায়গায়। যদি আপনি লক্ষ্য করেন, এই হল কৃষ্ণসাগর বা ব্ল্যাক সি। আর এর উপকূলে এই জায়গা হল ইউক্রেন। এবং এর আশেপাশে উল্টো দিকে ন্যাটো অন্তর্ভুক্ত বহু দেশ রয়েছে। তাহলে সরাসরি ইউক্রেনে যেভাবে আক্রমণ করেছিল, রাশিয়া জর্জিয়ার ভেতরেও তারা আক্রমণ করবে এবং করতে বাধ্য। এর পূর্বে 2012 সালে এবং 2014 সালে জর্জিয়ায় দুবার সীমিত পরিসরে আক্রমণ করেছিল। এখনও জর্জিয়ার কিছু অঞ্চল ডোনেক্স এবং রুনেক্সের মতো রাশিয়ার কন্ট্রোলে রয়েছে। সুতরাং নতুন আরেকটি ফ্রন্টে আমরা যুদ্ধ হয়তো দেখতে চলেছি। যদিও আমরা যুদ্ধ আর নতুন করে চাই না, তবে বাস্তবতাকে অস্বীকার করা যায় না। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন, তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।